বলাই। আজ্ঞে হুজুর। এই নে তোর টাকাটা। ধন্যবাদ হুজুর। মানিক। হ্যাঁ হুজুর। এই নে অনুপম, এই নে। হুজুর বলছিলাম কিছু টাকা অ্যাডভান্স পাওয়া গেলে ভালো হতো। কি অ্যাডভান্স? না না, অ্যাডভান্স তো দেয়া যাবে না, কর্তাবাবু রাগ করবেন। আর উনি বলেন কাজ করো টাকা নিয়ে যাও, আর আমারও সেই একই কথা। ঠিক আছে হুজুর। শঙ্খদা আসবো? আরে এসো এসো মানিক। তাহলে আজকের কাজ শেষ? হ্যাঁ শেষ। কর্তাবাবুকে হিসেব দিলেই হবে। তোমার এখনো হয়নি? হ্যাঁ আমারও প্রায় শেষ। দাঁড়াও একটু হিসেবটা মিলিয়ে নি, তারপরে দুজনেই না হয় একসাথে কর্তাবাবুর কাছে যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে শঙ্খদা, তুমি হিসেব মিলিয়ে নাও, আমি ততক্ষণ এখানে বসছি। ঠিক আছে। হয়েছে। হয়ে গেছে, চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি গো, পুজোতে বসবে না? কি পুজো? আমি কি করব? তুমি তো জানো আমি এসব বিশ্বাস করি না। তাহলে কেন যে এক কথা প্রত্যেকদিন বলো তা আমি কিছুতেই বুঝতে পারি না। আরে এরকম বলতে নেই, ভগবানের রাগ হবে। যা বাবা, আমি কি করলাম যে তোমার ভগবান আমার উপরে রাগ করবে? বলি ভগবানের কি আর কোনো কাজ নেই? এই শোনো, তোমাকে কতবার বলেছি না ভগবানকে নিয়ে ঠাট্টা করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাও তো, আমার এখন অনেক কাজ বাকি আছে, আর এই সময় এত বকবকানি ভাল লাগে না। ঠিক আছে যাচ্ছি, কাজ হয়ে গেলে গৌতমকে বলো খাবারটা দিয়ে যাবে, আর সেটা মনে করে খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে। কর্তাবাবু ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ এসো। এই নিন কর্তাবাবু, চাল মিলের হিসেবটা আর এই টাকাগুলো। আর কর্তাবাবু এই রইল কাপড় মিলের হিসেবটা আর আজকের লাভের টাকাটা। ঠিক আছে, এখানে রেখে দিয়ে যাও। তোমরা দুজনেই হিসেবগুলো ঠিকভাবে মিলিয়ে নিয়েছো তো? হ্যাঁ কর্তাবাবু। তাহলে কর্তাবাবু আমরা দুজনেই এখন আসি। হ্যাঁ এসো, কাল সকালে সময় চলে এসো কেমন? আগে ঠিক আছে কর্তাবাবু। গৌতম, এই গৌতম, আরে কোথায় গেলি রে গৌতম? আজ্ঞে কর্তাবাবু, আপনি আমাকে ডাকছিলেন? হত ছেড়া ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল, বলে কিনা আমায় ডাকছিলেন। শোন, খাবারটা আমার ঘরে নিয়ে চল, আমি ওখানেই খাবো। তোর গিন্নিমা বোধ হয় রাত্রে আর খাবে না। ঠিক আছে কর্তাবাবু। আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি কর। ইনি হচ্ছেন জমিদার ইন্দ্রনীল রায়, আর 5টা গ্রামে সবথেকে বড় জমিদার। জমিদারবাবু কর্মে বিশ্বাস করেন। তার নিজস্ব চালের মিল, কাপড়ের মিল, কৃষকদের কাছ থেকে কর আদায় করা, আরও অন্যান্য কাজও করেন। তার এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি নিজেই সবকিছু দেখাশোনা করেন। তবে ভগবানের উপর বিশ্বাস করেন না। তিনি হচ্ছেন একজন নাস্তিক। এত অস্বস্তি লাগছে না, এত ক্লান্ত লাগছে কেন? বাবু আপনার খাবার। কি হয়েছে বাবু? আপনি অমন করছেন কেন? জল দেবো? মনে হয় আমার দমটা যেন বন্ধ হয়ে আসছে। আমার খুব অস্বস্তি লাগছে। দাঁড়িয়ে আছিস কেন? যা যা তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়, আমি নাহলে আর বোধহয় বাঁচবো না।
এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। গিন্নিমা, ও গিন্নিমা, গিন্নিমা, গিন্নিমা। কি রে, কি হয়েছে? অমন করে ডাকছিস কেন? বাবুর ভালো লাগছে না গিন্নিমা, বলছেন দম বন্ধ হয়ে আসছে। আপনি তাড়াতাড়ি যান, আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। কি? ওগো, কি হলো গো তোমার? একবার মুখটা খুলুন তো, চোখটা দেখি। না, তেমন তো কিছুই মনে হচ্ছে না। ডাক্তার বাবু, আপনি ভালো করে দেখুন, মানুষটা এক্ষুনি ছটফট করছিল, বারবার বলছিল দম বন্ধ হয়ে আসছে। চিন্তা করবেন না গিন্নিমা, ওনার কিছু হয়নি। অত্যাধিক মানসিক চাপে এইরকম মাঝে মাঝে হয়। উনি একদম সুস্থ আছেন। না না ডাক্তারবাবু, একটা কিছু হয়েছিল। এটা হার্ট অ্যাটাকের সংকেত নয় তো? আরে না না, আপনি এমনি এমনি চিন্তা করছেন। আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, একটা ঘুমের ওষুধও দিয়েছি। খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেবেন, সব ঠিক হয়ে যাবে। আর এই নে গৌতম, এই ওষুধগুলো খাবারের পর কর্তাবাবুকে খাইয়ে দিবি, কেমন? আগে ঠিক আছে ডাক্তারবাবু। এরপর জমিদার ইন্দ্রনীল রায় খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। একে একে বাড়ির সব সদস্যরা ঘুমিয়ে পড়ে, কিন্তু জমিদারের চোখে কিছুতেই ঘুম আসে না। শুধু এপাশ আর ওপাশ করতে থাকে, কিন্তু ঘুম আর আসে না। প্রায় মধ্যরাত হয়ে যায়, কিন্তু জমিদার ইন্দ্রনীল রায় এখনো না ঘুমিয়ে আছে। এখনো কি একটা অস্বস্তি বোধ করছেন। ডাক্তারের দেওয়া ওষুধ তার কোনো কাজেই লাগেনি। না, এভাবে আর পাচ্ছি না। মনে হয় আজকের রাতটা না ঘুমিয়ে কাটাতে হবে। তার চেয়ে বরং আমি একটু বাইরে ঘুরে আসি। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে অনেক দূর চলে যায়, আর সে একটা পুরানো স্কুলের সামনে গিয়ে পৌঁছায়, শৈশবে যেখানে তিনি পড়াশোনা করেছিলেন। এ কি, আমি যে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। হ্যাঁ, যাক, ভালোই হয়েছে। অনেক দিন ধরে এই স্কুলটি দেখিনি। কত স্মৃতি জড়িয়ে আছে স্কুলে, আমার আজও মনে আছে। আমি যখন স্কুলে পড়তাম তখন। ইন্দ্র, চুরি করতে নেই। আমি চুরি করিনি, বললাম তো। আচ্ছা, তুমি চুরি করনি, তাহলে আমবাগানের ভদ্রলোক এসে তোমার নামে নালিশ করে গেলেন যে? উনি কি মিথ্যে কথা বলছেন? তুমি টিফিনের সময় পাঁচিল ডিঙিয়ে স্কুলের বাইরে গিয়ে আম চুরি করেছ, আবার মিথ্যে কথাও বলছো। তুমি জানো, যদি তোমার বাবা মা এসব জানতে পারে তাহলে ওনারা কতটা কষ্ট পাবে? তুমি কি তাদের কষ্ট দিতে চাও? না, আমি কষ্ট দিতে চাই না। আমি তাদের পাশে সব সময় থাকতে চাই। জানেন মিস, আমার মা বাবা মাঠে সারা দিন কাজ করে, তাদের খুব কষ্ট হয়। তারা না খেয়েও আমার সব চাহিদা পূরণ করার চেষ্টা করে। কালকে আমার বাবার আম খেতে খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমের এখন অনেক দাম, তাই তিনি আম কিনতে পারেননি। তাই আমি আজকে আম চুরি করেছিলাম, কিন্তু এতে দেখছি তাদের কষ্ট আরও বেড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন মিস, আমি আর এরকম কাজ কখনো করব না। ঠিক আছে, তাহলে আমাকে কথা দাও, তুমি আর কখনো চুরি করবে না। মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, ভালো কাজ করে বাবা মার সহায় হবে, মানুষের সহায় হবে। ঠিক আছে মিস, আমি কথা দিচ্ছি। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আমি যে করে হোক বাবা মায়ের কষ্ট দূর করব। আমি মন দিয়ে লেখাপড়া করতে শুরু করি, আর তার সঙ্গে সঙ্গে সেই আমবাগানে যেখানে আমি চুরি করেছিলাম, বাবা মায়ের অজান্তে সেখানে একটা কাজও জোগাড় করে ফেলি। মনে শুধু একটাই চিন্তা, আমাকে করতেই হবে। এভাবে অনেক বছর কেটে গেল, আর আমি উচ্চ মাধ্যমিক পাশ করে স্কলারশিপ পেয়ে এগ্রিকালচার পড়ার জন্যে শহরে চলে যাই।
আর এরই মধ্যে আমি আমার কাজের জমানো টাকা দিয়ে একটা ছোট্ট জমি কিনে ফেললাম। তারপর আমার পড়াশুনো শেষ করার পর আমি সেই জমি চাষ করতে শুরু করি। আমার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ছিল, তাই জমিতে বেশ ভালো ফসল হতে শুরু করলো। এবার থেকে আমার বাবা মাকে আর কাজ করতে হতো না, কারণ আমার রোজগারের টাকা দিয়ে আমাদের সংসারটা ভালোই চলছিল। আর কিছু না হোক, আমি তাদের কষ্ট একটু হলেও দূর করতে পেরেছিলাম। আমি কিন্তু এখানেই থেমে থাকিনি, এরপর আরও কাজ, আরও জমি, আর এইভাবেই আমি হয়ে গেলাম এই গাঁয়ের জমিদার। মনটা বড্ড ছটফট করছে, বড্ড ছটফট করছে। না, যাই, বাড়ি ফিরে যাই। এরপর এক পা করে সে বাড়ির দিকে এগিয়ে যায়, আর মাঝে মাঝে সে খুব অস্বস্তি বোধ করে। কিছুক্ষণ পর হঠাৎ সে রাস্তার মাঝখানে কারোর কান্না শুনতে পায়। এই কার কান্না? কে এত রাতে কাঁদছে? মনে হচ্ছে এই ঘর থেকে কারোর কান্নার শব্দটা আসছে। গিয়ে দেখবো একবার। না, আমি গিয়ে কি করব? নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই কাঁদছে। আমি আবার কেন শুধু দেখতে যাব? কিন্তু এত রাত্রে একজন মহিলাকে কাঁদতে দেখে ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? এই দেখি না একবার, যদি কিছু একটা করা যায়। আমাকে ক্ষমা করো, এত রাত্রে তোমাকে বিরক্ত করছি। আসলে তোমার কান্না শুনে আমি আর যেতে পারলাম না। তুমি কি একবারটি দরজাটা খুলবে? আপনি? ক্ষমা করো মা, এত রাত্রে তোমাকে বিরক্ত করছি। আমি এই গ্রামের জমিদার, জমিদার ইন্দ্রনীল রায়। আমি কি তোমার কিছু সাহায্য করতে পারি? সাহায্য? সাহায্য চাইতে আজ আমার বর আপনার কাছে গিয়েছিল। আপনি কিসের জমিদার যে সামান্য মানুষের এইটুকু সাহায্য করতে পারেন না? মা, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বর কে বলো তো? অনুপম। আমার স্বামী আপনার মুনিবের কাছে কিছু অ্যাডভান্স চেয়েছিলেন, কিন্তু আপনার মুনিব কোনো কথা না শুনেই তাকে ফিরিয়ে দেয়। আমার একমাত্র মেয়েটার আর 4 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ। ভেবেছিলাম কিছু অ্যাডভান্স পাওয়া গেলে ওকে কাল শহরে নিয়ে যেতাম, কিন্তু ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। আমার কর্মচারীদের কোনো দোষ নেই, আসলে ওনারা আমার কথা অনুযায়ী কাজ করেন। ঠিক আছে মা, হ্যাঁ, তোমার মেয়েকে ঠিক করার জন্য যত টাকা লাগবে আমি দেব। হ্যাঁ। আপনি দেবেন? হ্যাঁ, জানো মা, আমি আজকে বুঝতে পারছি মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে মানুষের আসল ধর্ম। জানো মা, আমি যখন স্কুলে ছিলাম, আমার স্কুলের শিক্ষক বলেছিলেন, মানুষের মতো মানুষ হও, ভালো কাজ করে বাবা মায়ের সহায় হবে, মানুষের সহায় হবে। তা মা, আমি বাবা মায়ের সহায় হতে পেরেছিলাম, কিন্তু মানুষের সহায় কখনো হয়নি। কালকেই আমার কর্মচারীরা এসে তোমার মেয়েকে শহরে নিয়ে যাবে মা। হ্যাঁ। এই বলে জমিদার ইন্দ্রনীল রায় বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার মনে হয় তার অস্বস্তি এখন সব সেরে গেছে। যেটা ডাক্তারের ওষুধে সারেনি, সেটা কাউকে সাহায্য করে সেরে গেছে। আর মনের ভিতরে ছিল অসাধারণ শান্তি। সে মনে মনে ভগবানকে বলে, ঠাকুর, আমাকে ক্ষমা করো, আজ তুমি এই নাস্তিকের চোখ খুলে দিয়েছ। কারো সাহায্য করে যে কতটা মনের শান্তি পাওয়া যায়, সেটা তুমি আজ আমাকে বুঝিয়ে দিয়েছ। তুমি মহান প্রভু, তুমি মহান।